বন্ধুরা, রাত তখন প্রায় 12:30। দুবাইয়ের এক বিশাল কাঁচের প্রাসাদের জানালায় দাঁড়িয়ে কাঁদছিল এক ভারতীয় প্রবাসী নারী। তার গায়ে সাধারণ সালোয়ার কামিজ, কিন্তু চারপাশে ঝলমলে আলো, দামি ঝাড়বাতি আর নিরাপত্তার কড়াকড়ি। বাইরে থেকে দেখলে মনে হবে রাজকীয় জীবন, কিন্তু সেই আলো ঝলমলে দেয়ালের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। শোনা যায় ওই প্রাসাদের মালিক ছিলেন দুবাইয়ে ব্যবসা করা এক ধনী শেখ, যার সঙ্গে ভারতের এক সাধারণ পরিবারের মেয়ের গোপন যোগাযোগ তৈরি হয়েছিল। প্রথমে সেটা ছিল শুধু কাজের সম্পর্ক, তারপর ধীরে ধীরে এমন কিছু ঘটতে থাকে যা সে কাউকে বলতে পারেনি। তার ফোনের কল লিস্ট মুছে ফেলা হতো, পাসপোর্ট রাখা হতো অন্য কারো কাছে, আর মাঝরাতে তাকে ডাকা হতো প্রাসাদের নির্জন দালানে। কেন তাকে আটকানো হয়েছিল? সে কি স্বেচ্ছায় সেখানে ছিল, নাকি কোনো বড় চক্রান্তের শিকার? আর সেই ধনী শেখ, তিনি কি সত্যিই একজন সম্মানিত ব্যবসায়ী, নাকি তার মুখোশের আড়ালে লুকিয়েছিল অন্ধকার এক জীবন? আজ আমরা জানব সেই প্রবাসী নারীর লুকানো কাহিনী, যা জানলে সত্যিই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এমন রহস্যময় সত্য কাহিনী পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ছোট গ্রামে জন্মেছিল রুকসানা খাতুন। সাধারণ মুসলিম পরিবার। বাবা ছিলেন দর্জি, মা বাড়ির কাজ করতেন। রুকসানা ছোট থেকেই শান্ত, লাজুক আর পরিশ্রমী মেয়ে। পড়াশোনায় খুব ভালো ছিল না, কিন্তু তার স্বপ্ন ছিল একদিন নিজের পরিবারের অভাব দূর করবে। 18 বছর বয়সে তার বিয়ে হয় পাশের গ্রামের অটোরিকশা চালক ইমরানের সঙ্গে। প্রথম সংসার মোটামুটি চলছিল। রুকসানা শাড়ি পরে, কপালে ছোট টিপ দিয়ে স্বামীর জন্য প্রতিদিন রান্না করত। বছর না ঘুরতেই তাদের একটি মেয়ে সন্তান হয়, নাম রাখা হয় আফরিন। কিন্তু সুখ বেশিদিন টেকেনি। একদিন দুর্ঘটনায় ইমরানের পা গুরুতর আহত হয়। সে আর আগের মতো কাজ করতে পারল না। সংসারে নেমে এলো চরম আর্থিক সংকট। ঋণের বোঝা বাড়তে লাগল। গ্রামবাসীর চোখে করুণা, আত্মীয়দের মুখে কটু কথা। একদিন গ্রামের এক পরিচিত ব্যক্তি সালাউদ্দিন তাদের বাড়িতে এলো। সে প্রায়ই বিদেশে লোক পাঠানোর দালালি করত। গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, কথাবার্তায় আত্মবিশ্বাস। সে বলল, রুকসানা বোন, দুবাইয়ে একটা বড় বাড়িতে কাজের সুযোগ আছে। বেতন মাসে 40,000 টাকা, খাওয়া থাকা ফ্রি। 2 বছরে তোমার সব ঋণ শোধ হয়ে যাবে। রুকসানা প্রথমে রাজি হয়নি। সে তার মেয়েকে ছেড়ে যেতে চায়নি। কিন্তু ইমরান চোখ নামিয়ে বলল, তুমি না গেলে আমরা বাঁচব কিভাবে? মায়ের চোখের জল, স্বামীর অসহায় মুখ, সব মিলিয়ে রুকসানা সিদ্ধান্ত নিল সে যাবে। 2 মাসের কাগজপত্রের পর সে পৌঁছালো দুবাই। প্রথমবার বিমানে ওঠা, প্রথমবার বিদেশ। চোখে ছিল ভয় আর আশার মিশ্র অনুভূতি। দুবাই এয়ারপোর্টে তাকে নিতে এসেছিল এক ভারতীয় ড্রাইভার, নাম রাজীব। সে বলল, আপনি শেখ সাহেবের বাড়িতে কাজ করবেন। উনি খুব বড় ব্যবসায়ী, সাবধানে থাকবেন, নিয়ম মেনে চলবেন। গাড়ি শহরের ঝলমলে রাস্তা পেরিয়ে পৌঁছালো এক বিশাল প্রাসাদের সামনে। সাদা মার্বেল, লম্বা গেট, সিসিটিভি ক্যামেরা, সশস্ত্র নিরাপত্তা। রুকসানার বুক ধড়ফড় করছিল। ভেতরে ঢুকে সে দেখল আরও কয়েকজন ভারতীয় মহিলা কাজ করছেন। কেউ কেরালা থেকে, কেউ হায়দ্রাবাদ থেকে। সবাই চুপচাপ, কারো মুখে হাসি নেই। প্রথম দিনেই তার পাসপোর্ট নিয়ে নেওয়া হলো। বলা হলো নিরাপত্তার জন্য অফিসে থাকবে। শেখ সাহেবের সঙ্গে প্রথম দেখা হলো সন্ধ্যায়। তিনি 50 ঊর্ধ্ব, দামি কুর্তা পরা, দাড়ি ছাঁটা, চোখে কড়া দৃষ্টি। কথা বললেন খুব শান্তভাবে। তোমার নাম? রুকসানা সাহেব। ভালো করে কাজ করো, কোনো অভিযোগ যেন না আসে। প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল। রান্নাঘরে সাহায্য করা, ঘর পরিষ্কার করা, অতিথিদের চা দেওয়া। কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল বাড়ির কিছু অংশে সাধারণ কর্মচারীদের ঢোকা নিষেধ। একদিন গভীর রাতে তার রুমের দরজায় টোকা পড়ল। রাজীব দাঁড়িয়ে। সে ফিসফিস করে বলল, শেখ সাহেব ডাকছেন, এক্ষুনি। রুকসানার বুক কেঁপে উঠল। রাত তখন 1টা। সে মাথায় ওড়না ঠিক করে শেখের ব্যক্তিগত অফিসের দিকে গেল। ভেতরে ঢুকে দেখল ঘরটা অদ্ভুত নীরব। বড় টেবিল, পেছনে ভারী পর্দা, দেয়ালে দামি ছাবি। শেখ সাহেব বললেন, তুমি ইংরেজি পড়তে পারো? না সাহেব। তিনি কিছু কাগজ দেখালেন। এগুলো গোপন নথি। এখানে যা লেখা আছে কেউ যেন জানতে না পারে। কাল থেকে তুমি আমার ব্যক্তিগত কাগজপত্র গোছাবে। রুকসানা অবাক হল। সে তো সাধারণ গৃহকর্মী, হঠাৎ এমন দায়িত্ব কেন? পরের দিন থেকে তার কাজ বদলে গেল।
তাকে বাড়ির এক আলাদা অংশে যেতে দেওয়া হলো। সেখানে কম্পিউটার, ফাইল, লকার। সে বুঝতে পারছিল না তার ওপর এত ভরসা কেন। কয়েকদিন পর সে লক্ষ্য করল কিছু ভারতীয় শ্রমিক রাতে প্রাসাদে আসে, আবার ভোরের আগে চলে যায়। তাদের চোখে ভয়, মুখে ক্লান্তি। একদিন রান্নাঘরের কেরালার মহিলা মালতী ফিসফিস করে বলল, অতিরিক্ত প্রশ্ন করো না, এখানে যা দেখছ চুপ করে থাকো, না হলে দেশে ফেরা কঠিন হবে। রূপসানার মনে সন্দেহ জন্মল। এক রাতে কাগজপত্র গুছাতে গিয়ে সে একটি ফাইল খুলে ফেলল। সেখানে ভারতীয় শ্রমিকদের পাসপোর্টের কপি, সই করা চুক্তি আর বড় অঙ্কের টাকার হিসাব। কিন্তু চুক্তির অঙ্ক আর বাস্তবে দেওয়া বেতনের অঙ্ক মিলছিল না। সে বুঝতে পারল এখানে কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। হঠাৎ পেছন থেকে কড়া গলায় আওয়াজ এলো, তুমি কি দেখছ? রুকসানা ঘুরে দাঁড়ালো। দরজায় দাঁড়িয়ে শেখ সাহেব। তার চোখে আর আগের শান্ত ভাব নেই। রুকসানার হাত কাঁপছিল। সে বুঝতে পারল এই প্রাসাদের ঝলমলে দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে অনেকের জীবন বদলে যাবে। কিন্তু সে কি সেই সত্য প্রকাশ করতে পারবে, নাকি সে নিজেই হয়ে যাবে আরেকটি নিখোঁজ নাম? শেখ সাহেবের কড়া গলায় প্রশ্ন শুনে রুকসানার গলা শুকিয়ে গেল। আমি শুধু ফাইলগুলো গুছাচ্ছিলাম সাহেব, সে কাঁপা কণ্ঠে বলল। শেখ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। তার চোখে সন্দেহের ছায়া। যা দেখার দরকার নেই তা দেখার চেষ্টা করো না। মনে রেখো, তোমার পাসপোর্ট এখানে, আর তোমার পরিবার ভারতে। এই কথাটাই যেন বিদ্যুতের মতো আঘাত করল রুকসানার বুকে। পরিবার, আফরিন, ইমরান। সেই রাতেই সে বুঝে গেল এখানে শুধু গৃহকর্মীর কাজ নয়, আরও বড় কিছু চলছে। পরের কয়েকদিন শেখ তার উপর অস্বাভাবিক নজর রাখতে শুরু করলেন। রাজীবও আগের মতো সহজ ছিল না। বাড়ির করিডোরে সিসিটিভি বাড়ানো হলো। মালতী আর অন্য কর্মচারীরা দূরে দূরে থাকতে লাগল। কিন্তু সন্দেহ যত বাড়ছিল, রুকসানার ভয় ততই দৃঢ় সংকল্পে বদলে যাচ্ছিল। এক রাতে সে রান্নাঘরের পেছনের ছোট্ট স্টোর রুমে মালতীকে একা পেয়ে ফিসফিস করে বলল, এখানে কি শ্রমিকদের বেতন কাটা হয়? মালতীর চোখ ছলছল করে উঠল। কাটা হয় না, লুটে নেওয়া হয়। যারা প্রতিবাদ করে তাদের দেশে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হয়। অনেকের পাসপোর্ট আটকে রাখা হয়েছে। কেউ কি অভিযোগ করেনি? করে কি হবে? এখানে সব কাগজপত্রে সই করানো আছে। আর শেখ সাহেবের বড় বড় রাজনৈতিক যোগাযোগ আছে ভারতে। এই কথায় রুকসানার মনে পড়ল ফাইলে সে কিছু ভারতীয় রাজনৈতিক ব্যক্তির নামও দেখেছিল। বড় ব্যবসায়িক চুক্তি, নির্মাণ প্রকল্প, শ্রমিক সরবরাহের নথি। এটা শুধু এক ব্যক্তির লোভ নয়, একটা বড় চক্র। সেই রাতেই রুকসানা সিদ্ধান্ত নিল সে চুপ করে থাকবে না। কিন্তু কিভাবে? তার নিজের ফোন ব্যবহার করার অনুমতি সীমিত। সব কল রেকর্ড করা হয়, ইন্টারনেট অ্যাক্সেস নিয়ন্ত্রিত। তবু একদিন সুযোগ এলো। শেখ সাহেব 3 দিনের জন্য আবুধাবি যাচ্ছেন বলে বাড়িতে ঘোষণা হলো। নিরাপত্তা কিছুটা শিথিল হলো। রাজীব ব্যস্ত হয়ে পড়ল বাইরের কাজে। রুকসানা কাগজপত্র গুছানোর অজুহাতে সেই গোপন কক্ষে ঢুকল। সে আগেই লক্ষ্য করেছিল একটি ডেস্কটপ কম্পিউটারে পাসওয়ার্ড লেখা আছে একটি স্টিকি নোটে, যা সাধারণত কাগজ দিয়ে ঢেকে রাখা হয়। সে দ্রুত নোটটি সরিয়ে পাসওয়ার্ড টাইপ করল। স্ক্রিন খুলতেই একের পর এক ফোল্ডার সামনে এলো। লেবার কন্ট্রাক্টস ইন্ডিয়া, পলিটিক্যাল অ্যাকাউন্টস, পাসপোর্ট হোল্ড লিস্ট। তার হাত কাঁপছিল, কিন্তু সে সাহস করে একটি পেন ড্রাইভ বের করল, যেটা মালতী তাকে দিয়েছিল। যদি কখনো সুযোগ পাও, সত্যিটা বাঁচিয়ে রেখো, মালতী বলেছিল। সে গুরুত্বপূর্ণ ফাইলগুলো কপি করতে শুরু করল। হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ। রুকসানার বুক ধরভর করতে লাগল। রাজীব! সে দ্রুত পেন ড্রাইভ খুলে ওড়নার ভাঁজে লুকিয়ে ফেলল। কম্পিউটার বন্ধ করে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ালো। রাজীব ভেতরে ঢুকে সন্দেহের চোখে তাকালো। তুমি এখানে কি করছো? সাহেব বলেছিলেন ফাইল গুছাতে। সে শান্তভাবে উত্তর দিল। রাজীব কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর চলে গেল। সেদিন রাতে রুকসানা ঘুমোতে পারল না। এখন তার কাছে প্রমাণ আছে, কিন্তু সেগুলো ভারতে পৌঁছাবে কিভাবে? 2 দিন পর শেখ ফিরে এলেন। তার মুখে কঠোরতা। শুনেছি তুমি বেশ কৌতূহলী হয়ে উঠেছ, তিনি বললেন। রুকসানা কিছু বলল না। হঠাৎ শেখ টেবিলে একটি কাগজ ছুঁড়ে দিলেন। এই শ্রমিকদের ব্যাপারে তুমি প্রশ্ন করছো কেন? রুকসানা বুঝল কেউ তাকে নজরে রেখেছে। সে মাথা নিচু করে বলল, আমি শুধু জানতে চেয়েছিলাম তারা ঠিকমতো বেতন পাচ্ছে কিনা। শেখ হেসে উঠলেন। তুমি খুব সাহসী হয়ে উঠেছ। মনে রেখো, তোমার মেয়ের স্কুল কোথায় সেটা আমার জানা আছে। এই হুমকি শুনে তার চোখে জল চলে এলো, কিন্তু ভেতরে এক আগুন জ্বলে উঠল। সেই রাতেই সে গোপনে ভারতের একটি সামাজিক সংগঠনের নম্বর খুঁজে বের করল, যারা প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে। পরের দিন বাজারে যাওয়ার সুযোগে নিরাপত্তার ফাঁক গলে সে এক ভারতীয় দোকানির ফোন ব্যবহার করল।
হ্যালো, আমি দুবাই থেকে বলছি, আমাদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে, বড় চক্র। লাইন কেটে গেল, কিন্তু সে জানতো একবার খবর পৌঁছে গেলে চুপ থাকবে না। এরপর শুরু হলো নাটকীয় পরিবর্তন। এক সপ্তাহের মধ্যে দুবাইয়ের শ্রম মন্ত্রণালয় থেকে হঠাৎ পরিদর্শন এলো প্রাসাদে। শেখ প্রথমে আত্মবিশ্বাসী ছিলেন, সব নথি প্রস্তুত, কিন্তু যখন অফিসাররা সরাসরি শ্রমিকদের জিজ্ঞাসাবাদ শুরু করলেন, মালতী সাহস করে বলল, আমাদের পাসপোর্ট আমাদের কাছে নেই। আরেকজন বলল, বেতন কাগজে যা লেখা হাতে পাই না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। শেখ রেগে গিয়ে চিৎকার করলেন, সব মিথ্যে, প্রমাণ কোথায়? ঠিক তখনই এক ভারতীয় দূতাবাস কর্মকর্তা সামনে এগিয়ে এলেন। আমাদের কাছে ডিজিটাল কপি আছে কিছু চুক্তির, এবং ব্যাংক ট্রান্সফারের অমিলের প্রমাণ। শেখের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রুকসানা দূরে দাঁড়িয়ে সব দেখছিল, তার হৃৎস্পন্দন দ্রুত। রাজীব তার দিকে তাকালো, চোখে বিস্ময়। কয়েক ঘন্টার তদন্তের পর শেখকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলো। প্রাসাদের কয়েকটি লকার সিল করা হলো। পরের দিন খবর ছড়িয়ে পড়ল, দুবাইয়ে ভারতীয় শ্রমিক শোষণের অভিযোগে বড় ব্যবসায়ী গ্রেপ্তার। ভারতের সংবাদ মাধ্যমে আলোড়ন উঠল। সামাজিক সংগঠন রুকসানার সাহসিকতার কথা জানালো, যদিও তার নাম গোপন রাখা হলো নিরাপত্তার জন্য। 2 মাসের আইনি লড়াইয়ের পর শ্রমিকদের পাসপোর্ট ফেরত দেওয়া হলো। বকেয়া বেতন পরিশোধের নির্দেশ এলো। শেখের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা ও ব্যবসায়িক নিষেধাজ্ঞা জারি হলো। রুকসানা দেশে ফেরার দিন বিমানবন্দরে দাঁড়িয়ে কাঁদছিল, কিন্তু সেটা ভয়ের নয়, মুক্তির কান্না। মুর্শিদাবাদে ফিরতেই আফরিন দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। ইমরানের চোখেও জল। গ্রামের মানুষ এবার করুণা নয়, সম্মানের চোখে তাকালো। একদিন স্থানীয় স্কুলে তাকে ডাকা হলো নারী দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দিতে। সে শাড়ি পরে মঞ্চে উঠে বলল, অভাব আমাদের ভয় দেখাতে পারে, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করা উচিত নয়। আমি সাধারণ মেয়ে, কিন্তু সত্যের শক্তি বড়। হলঘর আত্মালিতে গর্জে উঠল। রুকসানা বুঝল, সাহস মানে শুধু নিজের জন্য লড়াই নয়, অন্যের জন্য দাঁড়ানো। আজ সে একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। প্রবাসে কাজ করতে যাওয়া মেয়েদের সচেতন করে, কাগজপত্র পড়তে শেখায়। তার জীবনের সেই অন্ধকার অধ্যায় তাকে ভাঙেনি, বরং শক্ত করেছে। এই গল্প আমাদের শেখায়, লোভ, ক্ষমতা আর ভয় যত বড়ই হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। একজন সাধারণ নারীও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে বড় চক্র ভেঙে পড়তে পারে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন রুকসানার সাহস আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আর আপনার মতামত কি? আপনি হলে কি করতেন? কমেন্ট করে জানান নিচে। সত্যের পক্ষে থাকুন, সাহসী থাকুন।